পক্ষ থেকে 951তম ক্লাসে সকলকে স্বাগত। আজ শুক্রবার 17/10/2025। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেপার্টারি। রেপার্টারি 57তম পর্ব আলোচনা হবে। কেন্টের রেপার্টারি থেকে আলোচনা করা হবে। পাশাপাশি কেসি দাস স্যারের রুব্রিক হান্টিং নিয়েও আলোচনা হবে। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আর সকলের কাছে অনুরোধ থাকবে যে আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা খেয়াল রাখবেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ওখানে লিখে দিতে পারেন কিংবা হ্যান্ড রাইজ করতে পারেন। ধন্যবাদ। স্যার শুরু করুন। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। শুরু করার আগে আমার শিক্ষাগুরু ডাক্তার কেশ দাস মহাশয়কে প্রণাম জানাই। কারণ রেপার্টারি আমি তো তারই কাছে শিখেছি, একদম সামনে বসে। আমাদের উনি ক্লাস টিচার ছিলেন, অসাধারণ এক টিচার। উনি আর এখন নেই, কিন্তু আমার মনে তো বেঁচে আছেন তিনি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এইসব আলোচনা করতে গেলেই কোনো না কোনো সময় তার কথা মনেই পড়ে। উৎসকে যদি ভুলে যান আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা যেন মাথায় থাকে প্রতিটি ক্ষেত্রে জীবনের। আসুন আলোচনা করি আজকে মূল আলোচনার বিষয়টা হচ্ছে কি, কনসেন্ট্রেশন অ্যাক্টিভ অত্যন্ত ডিফিকাল্ট নিয়ে আমাদের কিন্তু প্রবলেম আসে। বলে একদম পড়াশোনায় মন নেই। এখানে ব্যাপারটা মন আছে মন নেই, এই তো মন নেই বলছি, সেখানে তো এখানে ব্যাপারটা ওই রকম নয়। ডিফিকাল্ট মানে এখানে কি হচ্ছে, ডিফিকাল্ট বা অ্যাক্টিভ যাই বলুন না কেন, এটা মূলত তার অ্যাবিলিটি, তার যোগ্যতা আছে কিনা, তার ক্ষমতা আছে কিনা, ক্ষমতাকে এখানে বোঝানো হয়েছে। ক্ষমতা ক্ষমতা বলতে কি, তার এই কনসেন্ট্রেট করার মানে মনোযোগ দেওয়ার ক্ষমতা আছে অথবা নেই। এখন এই যে আছে যেটা অ্যাক্টিভ যেটা, সেটা আপনি কি করে পাবেন, কোন ভাষায়? সে কি বাচ্চা এসে বলবে? বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি পাওয়া যায়। তার মা এসে বলবে, বলে জানেন তো সবসময় খেলার ঝোঁকে থাকে, ইয়ে করে, তবে যেটুকু পড়ে সলিড পড়ে, বেশিক্ষণও পড়ে না। এই বেশিক্ষণ পড়ে না বলতে গেলে এখানে দুটো জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে সে খুব ইন্টেলিজেন্ট হতে পারে। ও ভিডিওটা থেমে থেমে আসছে, তাহলে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এখানে তার মা বলেন, এবার ইন্টেলিজেন্সের সঙ্গে পার্থক্যটা করতে হবে। আর যেটুকু পড়ে সলিড পড়ে, এই এবার শোনা যাচ্ছে ভালো? হ্যালো? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, এবার হচ্ছে এই এই কথাটা তার মা বলেন। এগুলো পরোক্ষভাবে পেলেও এগুলো কিন্তু সাবজেক্টিভ সিমটম, অবজেক্টিভ সিমটম নয় এটা। এইবার এই যে এখানে একটা দেখতে ইন্টেলিজেন্ট কিনা, তখন আপনাকে আলাদা করতে হবে। ইন্টেলিজেন্ট হলেও কিন্তু সে অল্প বললেও সে জিনিসটাকে ধরে ফেলে পারে, এটা মানে আলাদা। ইন্টেলিজেন্ট ছেলেরা বেশিরভাগই ফাঁকি বাজায়, বেশিরভাগই, সবাই নয়। ফলে ইন্টেলিজেন্ট হলে পরে তখন জিনিসটা অন্যদিকে চলে যাবে। এইখানে দেখতে হবে যেটা তার মনোযোগটা, যে কাজটা করে সেটা কতটা মন দিয়ে করে। মেমোরি অ্যাক্টিভ। এখন এই মেমোরি অ্যাক্টিভ যখন, তার মানে যে কাজটা করে খুব মন প্রাণ দিয়ে করে, খুব আন্তরিকতা সহকারে করে, এইটা হচ্ছে তার মূল বিষয়। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের পাশাপাশি এটা একটা বলে। আর যখন এই যে অ্যাক্টিভ কথাটা যখন বলছে মেমোরি, এই মেমোরি না, কনসেন্ট্রেশন অ্যাক্টিভ, মনোযোগ, হ্যাঁ যেটা পড়ে খুব মনোযোগ দিয়ে পড়ে, হ্যাঁ যেটুকু করে ফাঁকি মারে না, এইটা তার মূল বক্তব্য। যখন আমরা এই রুব্রিকটা আলোচনা করতে যাব, পাশাপাশি কিন্তু আরো কতগুলো রুব্রিক আমাদের মাথায়
এসে যাবে। বাচ্চাদের অ্যাবসেন্ট মাইন্ডেড মানে কি, তার মনোযোগ নেই ওখানে। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে মনোযোগ নেই, এর মানে এই নয় যে সে তার ওই ক্ষমতাটা নেই, মনোযোগ করার ক্ষমতা নেই, সেটা পরে আসছে। অ্যাবজর্ব অ্যান্ড বুরিড ইন থট মানে কোনো একটা বিষয়ের মধ্যে সে একদম ডুবে আছে। আর অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, এই যে তিনটে রুব্রিক আমরা দেখছি, কি কি রুব্রিক? অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবজর্বড, বুরিড ইন থট আর অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড। শোনা যাচ্ছে কথাগুলো পরিষ্কার দিবেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আর কোনো গন্ডগোল নেই তো? না না, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই যে তিনটে বিষয় হচ্ছে, এগুলো এগুলো নিয়ে আমার লেখাও আছে এবং আগেতে আলোচনাও করেছি, পুরোনো ভিডিওতে পাবেন আপনারা। এখানে চট করে আমি এখানে বলতে চাইছি যেটা হচ্ছে কি, অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবজর্ব অ্যান্ড বুরিড ইন থট অ্যান্ড অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, এই যে তিনটি রূপটি দেখতে পাচ্ছি, এইখানে একটা মৌলিক একটা মিল আছে এই তিনটের মধ্যে। সেটা হচ্ছে কি না, এরা হচ্ছে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন, বাস্তব জগৎ থেকে সে বিচ্ছিন্ন। এই যে বাস্তব জগৎ থেকে যে বিচ্ছিন্ন, এইটা হচ্ছে এদের তিনটের মধ্যে মিল। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কি, অ্যাবসেন্ট মাইন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে সে কি করে, অ্যাবসেন্ট মাইন্ডের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হচ্ছে, সে বাস্তবে সে অন্য একটা জায়গায় সে ডুবে আছে, পড়তে বসেছে, বসে বসে ভাবছে, ওহ ওই কেলে পালেদের আমবাগানের ওই গোলাপ খাস আমটা তো পেকেছে, ওটা যদি পেতাম দেখি সন্ধে করে করে যাব, এই প্ল্যান তার হচ্ছে। আবার ভাবছে যে কালকে অমুকের কাছে ঘুড়ি আমার কেটে দিয়েছিল, ওই ঘুড়িটা আমাকে এবার কাটতে হবে, তারা এবার আমি কাটবই, দেখিয়ে দেবো কাটবো। তার মানে কি, সে এই বইটা নিয়ে সে বসেছে, কিন্তু মনটা তার অন্য জায়গায় পড়ে আছে, সেই জন্য সে অ্যাবসেন্ট মাইন্ডেড। তার মানে তার অ্যাবিলিটি তার নেই তা নয়, যে জিনিসগুলো নিয়ে সে ইয়ে করছে সেটা নিয়ে প্ল্যান করছে, ভাবছে কিভাবে সে ইয়ে করবে। বা কোনো খেলার কথা বলছে, কালকে হয়তো ক্রিকেট খেলা আছে, ওদের এবার হারাবই, আগের বারে আমি বোলিংটা ঠিক করতে পারিনি, ওই জন্য আমরা হেরে গেলাম, এইবার আমি দেখাচ্ছি, আমি তো অনেক প্র্যাকটিস করছি, এবার আমি ভালো বোলিং করব। তার মানে কি, এখানে তার অ্যাবিলিটিটা নেই, মানে তার ওই মনোযোগ করার ক্ষমতা নেই, এরকম ব্যাপারটা নয়। হ্যাঁ, তার এখানেও তার মনোযোগ করার ক্ষমতা আছে, মানে এখানে কনসেন্ট্রেশন আছে, কিন্তু কনসেন্ট্রেশনটা বাস্তবতা যে বই নিয়ে বসেছে, বইয়ে তো কনসেন্ট্রেশন দিতে হবে, যেটা নিয়ে বসেছে সামনে সেটাকে কনসেন্ট্রেশন না দিয়ে যেটা ভবিষ্যতে হবে বা বিয়ে করবে সেইখানে সে কনসেন্ট্রেশন দিচ্ছে, সেগুলো কিন্তু অবাস্তব নয়, এগুলো বাস্তব। খেলাটা বাস্তব, ঘুড়ি ওড়ানোটা বাস্তব, হ্যাঁ, তারপরে ব্যাপারে আম পাড়াটা, এগুলো সবই বাস্তব। তার মানে কি, সে এইখানে থেকে বইটা ইয়ে করে নিয়ে অন্য জগৎ আছে, মানে কি বাস্তব জগতেই সে আছে, কিন্তু সেটা তার ভিন্ন, তার পছন্দসই জগৎ। পছন্দসই জগৎ বলতে কি, খেলা, ঘুড়ি ওড়ানো, আম পাড়া, এরম ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডের এই জায়গাটা। এইবার হচ্ছে কি, অ্যাবজর্বড, বুরিড ইন থট, এখানেও কিন্তু বাস্তব জায়গায় সে, এখানে কি হচ্ছে না, এখানে কোনো একটা বিষয়ের মধ্যে সে বুঁদ হয়ে আছে। এই বুঁদটা যখন হয়ে থাকে তখন কিন্তু বাইরের জগতে কি ঘটছে আশেপাশে সেটা সে বলতে পারবে না, তার ওইদিকে খেয়াল নেই। এবং এইটা বুঁদটা কখন হয়, যখন কোনো একটা সমস্যা হয়, সমস্যা হলে পরে তখন সে বুঁদ হয়ে যায়, তখন সে কনসেন্ট্রেট করে, আদারওয়াইজ সে করে না। তাহলে সমস্যা ধরুন একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা সে পারছে না, মাস্টার বলছে এই অঙ্কটা তুই না পারিস, খবর আছে। কেউ হয়তো ক্লাসে হয়তো দিয়েছে একটা অঙ্ক দিয়ে, কয়েকটা অঙ্ক দিয়েছে, বলে এই অঙ্কগুলো যে পারবে তাদের আমি লজেন্স দেবো।
তো সে তখন কি করছে, তখন সে ওই অঙ্কগুলোর মধ্যে সে ডুবে থাকছে। এমনিতে সে অঙ্ক অত কিছু করে না, রেজাল্টও ভালো করে তা না। ওই যে স্যার বলেছেন পুরস্কার দেবো, এটা মান সম্মানের ব্যাপার, পুরস্কারটা পাবে। এইরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে তখন সে ওইটার মধ্যে ডুবে থাকে। এইটা হচ্ছে অ্যাবজর্ব বুরিড ইন থট, তাকে ডাকলেও পাবেন না। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড। অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড মানে কি, এখানেও সে কিন্তু ওই একটা জগতে ডুবে থাকে, যে বর্তমান যে জগৎটার মধ্যে আছে সেখানে ডুবে থাকে না। কোথায় ডুবে থাকে? কাল্পনিক জগতে ঢুকে থাকে। কাল্পনিক জগতে ঢুকে থাকে। এই কাল্পনিক জগতে সে বিভিন্ন রকম কল্পনা করবে, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবনা চিন্তা করবে এইসব বিষয় নিয়ে। এবং এইগুলো হচ্ছে কি, বিশেষত মেন্টাল ডিজিজ, ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়া, এইসব এর মধ্যে এগুলো পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে কি এখানে সবগুলোই বিচ্ছিন্ন। এই তিনটের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। এখানে তাহলে কি হচ্ছে, একমাত্র অ্যাবসেন্ট মাইন্ডে দেখুন, সেখানেও তার কনসেন্ট্রেশন আছে, যেটা করলে তার ভালো হবে সেটাই নেই। বই পড়েছে তো, বই পড়েছে ভালো রেজাল্ট করবে, সেইখানে নেই তার রেজাল্ট। তার কনসেন্ট্রেশন কোথাও আছে, আম পড়া, জাম পড়া, ফড়িং ধরা, এইসবের মধ্যে আছে। আর কি হচ্ছে, এই অ্যাবজর্ব উইদিন থট, এখানে হচ্ছে কি, এখানে একটা সমস্যায় পড়লে পরে তখন সে করছে। whereas অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড যেটা, সেখানে কিন্তু সে একটা কাল্পনিক জগৎ বা কল্প জগৎ সে তৈরি করে নিচ্ছে, এবার বাস্তব জগৎ থেকে সে নিজেকে পুরো বিচ্ছিন্ন করে নিচ্ছে। এদেরও ডাকলে আমি সাড়া পাবেন না। তাহলে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন, এই জায়গাগুলো আমি বুঝতে পারলাম। তাহলে কনসেন্ট্রেশন অ্যাক্টিভ, এইটা বাবার জন্মে আমি পাইনি বাবা, আমরা পড়াশোনা ভালো ব্যস্ত ধরে নিলাম। এইটা ওই 2-3টে মাত্র ওষুধ আছে। আমরা 2-3টে ওষুধ থাকে জেনারেলি এগুলো সিমটম গুলো খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু ডিফিকাল্ট কনসেন্ট্রেশন, যেমন বলছে এর মায়েরা করে, ওর পড়াশোনায় কোনো মন নেই, এটা একটা বলে। আবার অনেকে বলে ও যা পড়ে ও তখন বলতে পারে, পরে আর মনে থাকে না। এই পরে মনে থাকে না, এটা হচ্ছে পরবর্তী ঘটনা, এটা পরের ঘটনা। কিন্তু পড়াশোনায় তার মন নেই। মন নেই মানে কি, সে মন নেই মানে সে ওই ঘুড়ি ওড়াচ্ছে, করছে, বা কোনো সমস্যা আছে সেটা নিয়ে সে চিন্তা ভাবনা করছে, বা কাল্পনিক জগতে ঢুকে গেছে, এমন বিষয়টা নয়। তার অ্যাবিলিটি নেই, তার ক্ষমতা নেই। দিস ইজ সিবিলিটিক স্টিগমা। সিবিলিটিক স্টিগমার জন্য এগুলো হয়। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইখানে এই যে পার্থক্যটা, এটা এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এবং আমাদের যেখানে অ্যাবিলিটি আছে, যোগ্যতা আছে মনোযোগ দেওয়ার ব্যাপারে, সেখানে কিন্তু ওই যে ব্যাপারটা, যে সাবজেক্টটা সে পড়ছে সেইটা সে খুব মনোযোগ দিয়ে পড়ে। সাবজেক্টটা এখানে সমস্যায় পড়েছে বলে ব্যাপারটা নয়। কিন্তু আচ্ছা স্কুলে পড়া দিয়েছে এটা, হ্যাঁ এটা মন দিয়ে পড়ছে, কি মাস্টার এটা পড়া দিয়ে গেছে, এটা মন দিয়ে পড়ছে, মন দিয়ে সে পড়ে, এবং সেখানে মনোযোগ যথেষ্ট ভালো আছে। এইখানে কিন্তু পেশেন্টকে যদি ডাকেন, সে কিন্তু সাড়া দেবে না তা নয়, সে অন্য জগতে ঢুকে থাকে না। এইখানে অ্যাবজর্বড বুড়িদিন থটের সঙ্গে পার্থক্য। কারণ ব্যাপার হচ্ছে পড়া যেটা দিচ্ছে সেটাও তো এক ধরনের সমস্যা বা টাস্ক। এবং যখন এই বুড়িদিন থটের মধ্যে কি আছে, সেখানে কি হচ্ছে না, কঠিন কোনো সমস্যা পড়েছে, সেটাও তো একটা টাস্ক। দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? বুড়িদিন থটের মধ্যে তাকে ডাকলে সাড়া পাবেন না, আর এক্ষেত্রে ডাকলে বিরক্ত হয়, এখন বলছো কেন, দেখছো না আমি পড়ছি, এই সময় পরে বলো, সে বিরক্ত হয়ে সে রেসপন্স করবে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো আপনাদের বুঝতে হবে। বাচ্চাগুলো আপনাদের কাছে আসবে, বাচ্চাগুলো কমপ্লেন করবে, এবং এই ধরনের কমপ্লেন গুলো বাবা মা করলো সেটা ভালো কথা, কিন্তু বাচ্চার আচার আচরণ থেকে যদি আপনি বুঝতে পারেন কখন এই ধরনের বিষয়গুলো, দেখবেন সেটা একটা সোনার ডিম হয়ে যাবে প্রেসক্রিপশনের ক্ষেত্রে। আনকনসিয়াসলি যখন আপনাকে সিমটমটা সে দেবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা পাবেন আপনি। আবার আরেকটা ধরনের বাচ্চা পাবেন, হাইপার অ্যাক্টিভ বাচ্চা পাবেন, সেগুলো চেম্বারে ঢুকলে টের পাবেন সে কি জিনিস। আমার 2-1টা আছে ভাই, ওগুলো আসলে আমি মানে টেবিলের পাশ থেকে আমার কতগুলো জিনিস সরিয়ে অন্য টেবিলে করে দিই, মানে ওইখানটাও চট করে যেতে পারবে না বলে। আমার যেখানে বসে সেখানে বসে এটা ধরে টান মানে ওরা আবার মাথা খারাপ করে দেবে। আবার যদি কিছু বলতে চাই, সে হামি খাবে। কেউ আছে আবার রেগে যাবে, রেগে গিয়ে সে বেরিয়ে যাবে আমার চেম্বার থেকে। এরকম অনেক কিছু করে এরা, এই বাচ্চাগুলো হাইপার অ্যাক্টিভ বাচ্চা। এই হাইপার অ্যাক্টিভ বাচ্চাগুলো আপনি পেতে পারেন। এটা জেনারেলি সোরাসিপিলিটিক কম্বিনেশনের জন্য হয়, কিন্তু দেখতে হবে তার বাবা মা শিক্ষার বা কি ধরনের শিক্ষা আছে, তারা কি ধরনের ছেলেকে মেনটেন করে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝামেলা আছে কিনা, এইসব ফ্যাক্টর গুলো দেখে নিয়ে বুঝতে হবে
যে হাইপার অ্যাক্টিভ বাচ্চাটা সিপিলিটিস্টিক বা কিনা, এগুলো বুঝতে হবে। এমনকি ওইগুলো দেখে সে হতাশ হয়ে গিয়েও এরকম দৃষ্টি আকর্ষণের জন্য হাইপার অ্যাক্টিভ হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু সোরাসিপিলিটিক হবে না। তাহলে হাইপার অ্যাক্টিভ মানে সোরাসিপিলিটিক এরকম স্ট্যাম্প মারবে না, কোনো জিনিসকে স্ট্যাম্প মারবেন না। হোমিওপ্যাথিতে মূল বিষয়টা হচ্ছে রোগী কি বলছে সেটাকে অ্যানালাইসিস করুন। যদি এই কথা বলে ভালো, তাহলে আমরা ওটা হাইপার অ্যাক্টিভ বলে সোরাসিপিলিস বলবো না। কিন্তু যে ক্ষেত্রে সে কি করে দৃষ্টি আকর্ষণের জন্য যখন করবে, হ্যাঁ, তখন কিন্তু সোরাস সাইকোটিক হবে, কারণ এখানে একটা কৌশল নিচ্ছে, তো সরাসরি তো বলছে না। তাহলে বুঝতেই পারছেন যে কোনো জিনিসকে কিন্তু স্ট্যাম্প মারার অভ্যাসটা ত্যাগ করুন। অ্যানিম্যান কি, এখানে একটা খুব বড় বড় কথা বলার আছে। হোমিওপ্যাথি কি শিক্ষা দিয়েছে? স্বতন্ত্রতা। আপনি একটা আম গাছে আম পাতা চিনতে পারছেন, প্রতিটি পাতাই আলাদা। এটাই কিন্তু আমাদের সৃষ্টির রহস্য। সবাই, আপনার মধ্যেও আমার যা যা পার্টস আছে, আমার মধ্যেও তাই পার্টস আছে, কিন্তু আপনি আমি আলাদা। কিন্তু এই যে শিল্প নৈপুণ্য, প্রকৃতির মধ্যে যে সৃষ্টির যে সৃষ্টি স্বাভাবিক যা যা পার্টস আছে আপনারা আছে, এটা কিন্তু জেনারেল, এটা জেনারেল পার্ট, এটা সবার মধ্যেই আছে। কিন্তু সৃষ্টিমূলক পার্ট যেটা, সেইখানেই তো আপনার সঙ্গে আমার তফাৎ। তাহলে বোঝা গেছে যে এখানে আর্ট এবং সায়েন্স দুটোই কিন্তু, সায়েন্স হচ্ছে মোরাললেস স্টিরিওটাইপ, কিন্তু আর্ট স্টিরিওটাইপ নয়। আর্টের মধ্যে বিভিন্ন রূপ থাকবে, বিভিন্ন আর্ট যদি না থাকতো আমরা বেঁচেই থাকতাম না। পৃথিবীর এই রূপ রস আমরা গ্রহণ করতে না পারলে আমরা অবসাদ হয়ে মরে যাব, সুইসাইড করে মরতে হবে, বেঁচে থাকার অর্থ থাকবে না। ফলে প্রকৃতির এই জায়গাটাকে কিন্তু হ্যানিম্যান চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে আর্টের জায়গাটা, যেটা প্রত্যেকটার যে মধ্যে যে পৃথক আছে, এই জায়গাগুলো আমাদের ভেবে নিয়ে আমাদের প্রেসক্রিপশন করতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা যখন এরকম সিমটম নেব, যখন প্রতিটি ক্ষেত্রে পেশেন্টের এই কথাগুলোকে, ইন্ডিভিজুয়াল কথাগুলোকে লিখবো একদম। আমি বাঙালি বলে বলছি, আর একটা কথা, আমার ইংরেজি নলেজ কম ভাই, আমি খুব ঘষে মেজে ইংরেজি শিখেছি। তা আমি কি করি, বাংলাটা লিখে নিই পাশে। কারণ ব্যাপার হলো কি, রুব্রিকে যদি আটকে যাই, পরবর্তীকালে এই বাংলাটা লেখা না থাকলে আমি আর জীবনে বার করতে পারবো না যে পেশেন্টটা ঠিক কি বলেছিল। কারণ আরেকবার বলতে গেলে ওই কথাটা সে বলবেন। ফলে আমাদের আজকে এইটুকু একটা সিঙ্গেল সিমটম নিয়ে আলোচনা করলাম, এবং এইটার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, অথবা পার্টিকুলার এই জায়গায় অ্যাডিশন, অন্য জায়গায় ঢোকাবেন না। এইটার উপরে যদি কোনো অ্যাড করা থাকে সেটা করুন, কারণ শেখার অনেক কিছু আছে। আপনার সোজা কথায় সাবজেক্ট ওয়াইজ, মানে যে সাবজেক্টটা করানো হলো সেই সাবজেক্টের মধ্যে এই পারপাসে যদি আপনাদের কোনো অ্যাড করা থাকে, অ্যাড অবশ্যই করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমার জানা থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। যতটুকু আলোচনা হলো, আমি আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থ প্রদীপ চৌধুরী স্যার। স্যার যদি কিছু বলেন, যতটুকু আলোচনা হলো কিছু যদি অ্যাড করেন স্যার। আমার তো মাঝে মাঝে কেটে যাচ্ছিল দিবেন, এবার 2-3 বার আমাকে জয়েন করতে হলো। যতটুকু আচ্ছা স্যার। শুনেছি ভালোই হয়েছে, সব কথা শুনতে পাইনি। ইয়ে রয়েছেন আমাদের, আহ, আহ, কি বলে ওই মোহাম্মদ লিপ্টন, কি বলে ভুলে গেলাম, যে আমাদের রেপার্টারির সাবজেক্ট পড়াতেন। ও, আব্দুল হালিম রিপন। হ্যাঁ, হ্যাঁ রিপন, আছেন, রিপন স্যার, হ্যাঁ রিপন হ্যাঁ স্যার হ্যাঁ আছেন। হ্যাঁ। উনি প্রথম থেকে যদি থাকেন তাহলে উনি তো বলতেই পারবেন। উনি ছিলেন তো প্রথম থেকে। আমি খেয়াল করে দেবো। হ্যাঁ স্যার আছেন উনি, হ্যাঁ কোন স্যার আছেন। স্যার যদি এখানে কিছু কিছু বলেন। সাবরুব্রিক আছে, কিছু সাবরুব্রিক আছে, ওইগুলো পেশেন্টের কাছে কিভাবে কি পাওয়া যায়, ওই সবগুলো একটু জানতে পারলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ রিপন স্যার, আপনি আনমিউট হয়ে যান, বলুন স্যার। শোনা যাচ্ছে না স্যারকে। স্যার মনে নেই বোধহয়, সম্ভবত না নেই, স্যার কারণ উনি আছে। তো এখানে আছেন কিন্তু হয়তো
ডিভাইসের কাছে নেই সম্ভবত, না তো শুনতে পেতেন আচ্ছা, না। স্বপন ঘুরে স্যার উপস্থিত আছেন স্যার, অনেকদিন পর স্যার, আপনি কিছু বলুন স্যার। হ্যালো। এই তো নেটওয়ার্কের গন্ডগোল। স্যারের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, পার্থ আর স্বপনের নেটওয়ার্কটা বড্ড গন্ডগোল করছে দীর্ঘদিন ধরে। আচ্ছা, স্যারকে আমরা দেখছি। আমাদের মাঝে হ্যাঁ, নীলকমল বর্মন স্যার আছেন। স্যার কিছু বলুন স্যার। হ্যাঁ, না সংযোজন করার মতো কিছু এরই মধ্যে আমার মাথায় আসছে না, যেটা শুনছি ভালো লাগছে। স্যার এগিয়ে যান, আমরা শুনবো। নতুন কিছু সংযোজনের এই মুহূর্তে আমার নেই। নমস্কার। আচ্ছা স্যার, কারো কি কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হলো, কিছু যদি প্রশ্ন থাকে আপনারা করুন। নেই হ্যালো। স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন স্যার। হ্যাঁ, না এই ব্যাপারে সংযোজন নেই, কিন্তু একটা জায়গায় আমার বলার আছে, সেটা হলো যেটা ওই সায়েন্স অ্যান্ড আর্ট, এটাকে বলা, সায়েন্স এবং আর্ট নিয়ে যে কথাটা বলা হলো, সায়েন্সকে বলা হচ্ছে স্টিরিওটাইপ অনেকটা। তো আমি স্টুয়ার্ট থেকে একটু পড়ে, সায়েন্স এই সে একই গন্ডগোল গো। সায়েন্স থিওরি, শোনা যাচ্ছে না? না, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তুমি জানলার ধারে যাও, জানলার ধারে আবার আলো পাবে কিনা কে জানে। আমি বাইরে বেরিয়ে এসছি, এখানে টর্চের আলোয় পড়ছি। সর্বনাশ করে মশার কামড় খা। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। যাচ্ছে কি? হ্যাঁ, সায়েন্স teaches us to know. Science is teaches us to do. Art is, every art বোঝা যাচ্ছে না গো, কেটে কেটে যাচ্ছে। has in art. Stuart Close. ঠিক আছে, আমি তাহলে মেসেজে লিখে দিচ্ছি, সেটাই হ্যাঁ, ভালো ও, হবে। হ্যাঁ হ্যাঁ, কেটে যাচ্ছে গো। স্টুয়ার্ট ক্লোজের কথা তো খুব গুরুত্বপূর্ণ কথা হবে আশা করি। দীপেন, ওর ইয়ে স্বপন ওটা লিখে দিলে পরে ওটা তুমি মেসেজটা দেখে আমাদের রিলে করে দেবে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি কি তাহলে পরবর্তী কাজটা শুরু করবো, না ওইটা লেখাটা আসতে পরে শুরু করবো? আপনি পরেরটা শুরু করুন স্যার। হ্যাঁ, শুরু করছি। ডাক্তার কেশি দাস আমার গুরু, আমি তো আগেই বলেছি, তার লেখা বই থেকেই আমরা পড়ছি। একটা কথা মনে রাখবেন, যে স্যার তো পুরনো মানুষ, তাদের বাংলা ভাষাটা একটু অন্যরকম, আমাদের এখন অন্যরকম, আবার আমাদের যারা জুনিয়র যারা তাদের বাংলা ভাষাটা আবার একটু অন্যরকম। এই ভাষার মধ্যে একটা জেনারেশন গ্যাপ থাকেই। এখন সেই জন্য ওনার ভাষাটা একটু আমরা বোঝার চেষ্টা করব, কারণ ব্যাপার হচ্ছে রোগীর ভাষাটাকে বোঝা, রোগী কেন বলছে, রোগী কি ভাষায় কথা বলছে, টাইপ ওই ঠিক অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটাকে বোঝা। এই হ্যানিম্যান যে জিনিসটা করে গেছেন, স্টিরিওটাইপ হওয়ার কোনো আমাদের জায়গা নেই। স্টিরিওটাইপ হলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। তো ফলে তার একটা আলোচনা আমরা শুরু করছি, ভালো করে শুনুন। কেউ যদি, আচ্ছা হ্যাঁ, ভালো করে শুনুন বলছি। জীবন বিনা অতীতের অপ্রীতিকর ঘটনাগুলো আজও প্রায় প্রতিদিন বাজে। বাজে মানে বাজে না, বাজে না, মনে বাজে আর কি। জীবন বিনা অতীতের অপ্রীতিকর ঘটনাগুলো, প্রত্যেকের জীবনেই তো কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবেই। আরো সোজা বাংলায় বলে দিচ্ছি, আপনার অপছন্দের ঘটনা তো ঘটবেই, পছন্দ সেই ঘটনা তো ঘটে না। যে ঘটনাগুলো প্রীতি দেয় না, মানে আনন্দ দেয় না,
সুখ দেয় না। ফলে এরকম তো কিছু ঘটনা জীবনে ঘটবেই। সেই যে ঘটনাগুলো যেগুলো আছে সেটা তার মনের মধ্যে প্রতিদিন তার বাজছে। জীবন বিনা অতীতের অপ্রীতিকর ঘটনাগুলো আজও প্রায় প্রতিদিন বাজে। এটা কি রুব্রিক হবে? এনিওয়ান, যে কেউ বলতে পারে। পেশেন্ট বলে, এই কথাগুলো বলে, আমি কিছুতেই ভুলতে পারি না ডাক্তারবাবু সেই দিনগুলোর কথা, মনে পড়লেই আমার ইত্যাদি ইত্যাদি সে বলে পেশেন্ট। এগুলো বলে, আমরা কিন্তু লিখতে পারি না। পেশেন্টকে বলার সুযোগ দিই না তো আমরা পাবো কোথায়? বলার সুযোগ দিতে হবে তো। হ্যাঁ বলুন, এনিওয়ান। শুনতে পেয়েছেন? একবার রিপিট করব? স্যার মর্টিফিকেশন আসবে কি? কেন মডিফিকেশন আসবে? মডিফিকেশন মানেটা কি? মডিফিকেশন কি রিলেশন? মডিফিকেশন মানেটা কি সেটা আগে জানতে হবে। বলতে পারবেন মডিফিকেশন মানে কি? মর্টিফিকেশন মানে এমনি যদি আক্ষরিক অর্থে আমরা ইয়ে করি, ক্ষোভ বা কোনো কিছু দমন, মনের মধ্যে সংযম চেপে রাখা হয়, সেটা যদি, সেটাকে বলছে মর্টিফিকেশন। সেটা ইন্ডিগনেশন কেন হবে না? ক্ষোভটা ইন্ডিগনেশন হবে না কেন? মডিফিকেশন হতে যাবে কেন? মডিফিকেশনের ক্ষেত্রে ইনসাল্টেশন থাকে, ছোট করা হয় তাকে। এই জায়গাটা, এই সূক্ষ্ম মানে আর কি সেটটা থাকে, এটা না থাকলে মডিফিকেশন হবে না। এবং যখনই তাকে ইন্ডিগনেশন অবিচার করা হয় তখন পাশাপাশি তার কিন্তু এই মডিফিকেশনও থাকে, প্রত্যেকটা মানুষের থাকে। ওই জন্য আমাদের স্যার এই দুটো রুব্রিকে একসঙ্গে জুড়ে দিয়ে যে ড্রাগগুলো এসেছিল সেই ড্রাগগুলো ব্যবহার করতাম, তাতে আমাদের গন্ডগোল কিছু হয়নি। স্যার এটা দীর্ঘদিন দেখার পর এটা তিনি করেছেন, তা তবু পার্থক্য আছে। তার এই যে মডিফিকেশন, তার কি এই যে অতীতের যে ঘটনাগুলো, যেগুলো অতীতের ধরুন অপ্রীতিকর ঘটনা মানেই যে অপমান হবে, অবিচার নাও তো হতে পারে। প্রচন্ড দারিদ্রের সঙ্গে লড়াই করেছি, সেটাও তো হতে পারে। আগে থেকে আমরা ধরে বসবো কেন যে আমার অবিচার হবে, অপমান হবে? প্রচন্ড দারিদ্রের সঙ্গে লড়াই করেছি, সেই যে তখনকার ঘটনাগুলো তার মনে পড়ে তার প্রতিদিন বাজে তার মনের মধ্যে, সেটাও তো হতে পারে। বা এমনও হতে পারে যে ছোটবেলায় বা ইয়েতে সে প্রচন্ড আনন্দে ছিল, হ্যাঁ, কত সুন্দর তার জীবন ছিল, এখন তার বাবা নেই, মা নেই, এখন তার সেই জীবনের সেই দিনের কথাগুলো তার মনে পড়ছে, এরকম ঘটনা তো হতে পারে। ফলে আপনাদের চিন্তা ভাবনাগুলোকে একটু প্রসার করতে হবে। আমি জাস্ট ওয়ে অফ থিঙ্কিংটা বললাম। তার মানে অতীতের যে ইয়েগুলো, অপ্রীতিকর ঘটনাগুলো যেমন হতে পারে, এই ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা হতে পারে, আনন্দদায়ক ঘটনাও থাকতে পারে। আনন্দদায়ক ঘটনাটা এই ক্ষেত্রে ফিট করছে না, এই ক্ষেত্রে এই রুব্রিকটার ক্ষেত্রে এটা ফিট করছে না। কিন্তু কি কি হতে পারে সেটা তো আমি বলবো তো। তো ফলে এইগুলো আমাদের একটু ভেবে নিতে হবে। তাহলে পরিষ্কার হয়েছে জায়গাটা? তার মানে কি, সে অতীতের স্মৃতি সে রোমন্থন করছে, তার মানে কি অতীতের স্মৃতির মধ্যে সে কিন্তু ডুবে আছে, এই তো ব্যাপারটা আসলে। এইরকম কথাটার ক্ষেত্রে কি রুব্রিক আসতে পারে? স্যার বলতে পারি? হ্যাঁ আপনি তো বলতে পারেন। এই বাবা, আপনি আবার কি অনুমতি চাইবেন, বলুন। খুব সম্ভবত নাও হতে পারে। ডুয়েলস অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্স। হ্যাঁ ওইটাই হবে স্যার, ডুয়েলস। হ্যাঁ, ওটাই হবে স্যার। ধন্যবাদ স্যার। পাতাটা বলে দিন। পেজ নাম্বার 39। হ্যাঁ থ্যাংক ইউ। কেন্ট। হ্যাঁ কেন্টই তো, আমরা কেন্টের হুম থেকে যাচ্ছি না তো। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার কি হচ্ছে, এরপরে কি আসছে স্যার বলছেন, নদীর স্রোতে প্রায় সময় চলে যায়, এ কথা বুঝেও সময়ের বহু অপব্যয় করেছি আমি। নদীর স্রোতে প্রায় সময় চলে যায়, এ কথা বুঝেও সময়ের বহু অপব্যয় করেছি আমি। পেশেন্ট এরকম বলে যে অতীতে আমি যে অন্যায় কাজগুলো করেছি, আমি সময়কে সময় জ্ঞান করিনি, সময়ের মূল্য আমি বুঝতে পারিনি,
আজকে আমার খুবই আফসোস হয়, খুবই আফসোস হয়। আমরা এটাকে আফসোস হয় মানে আমরা ভাবছি অনুতাপ হিসাবে ধরে রিমোর্স ধরছি। ব্যাপারটা তো এরকম নয়। সে অতীতের ওই জায়গাটাকে রিমোর্সের সঙ্গে পার্থক্যটা কোথায়? এখানে সে অ্যানালাইসিস করতে পেরেছে যে অতীতে যে কাজগুলো করেছে সেই সময় যে সময়টা নষ্ট করেছে, পড়াশোনার সময় পড়াশোনা করে নাই। হ্যাঁ, খেলে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, এইসব করেছে। এখন সে ভাবছে তাই তো আমি যদি এগুলো করতাম তাহলে আজকে কিন্তু আমার জীবনটা এরকম হতো না। লোকের দুয়ারে কাজ করে আমাকে খেতে হচ্ছে, বা আমি কোনো ভালো কাজ পেলাম না। এই যে তার এই যে আফসোস, যেটা এটা রিমোর্স নয়। রিমোর্স মানে কোনো খারাপ কাজ করে ফেলেছে, অন্যায় কাজ করে ফেলেছে, কারো ক্ষতি করে ফেলেছে, সেইটা নিয়ে তার যখন অনুতাপ হবে তখন রিমোর্স। আর এই ক্ষেত্রে কি হবে সেটা তো আপনারা বলবেন। সেই অতীতের ওই যে সময়গুলো অপব্যয় করেছে সেটার জন্য তার অনুতাপ হচ্ছে, মানেটা তো এই আসলে। এই ক্ষেত্রে তাহলে কি হবে, অতীতের সময় যে সময়টা তার পড়াশোনা করার কথা ছিল সে পড়াশোনা করেনি। বাবা তাকে কষ্ট করে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিল। ক্রিকেটে দেখছি ছেলের খুব দেখতে ভালোবাসে। তার বাবা ভাবলেন দেখলে হবে, কাজে করতে হবে তো। তাকে একাডেমিতে ভর্তি করে দিল। বাবার এমন কোনো পয়সার জন্য নেই, কিন্তু সে গেল। সে সে সেখানে গিয়েও কিন্তু ওই একই কাণ্ড করলো। কি করলো? ফাঁকি মারতে শুরু করলো। এই যে ফাঁকিটা সে মারতে শুরু করলো তখন সে এই করতে করতে একটা সময় সে ক্রিকেট থেকে বাদ চলে গেল। বাবার টাকা পয়সা নষ্ট হয়ে গেল, না হলো পড়াশোনা, না হলো ইয়ে। তখন সে একটা সময় গিয়ে ভাবছে যে আমি যদি আজকে খেলাধুলাটা যদি ঠিক মতন করতাম, অন্ততকে বাবার সন্তুষ্ট হতেন। বাবা যে এত কষ্ট করে দিয়েছেন, আমরা তো রিয়েলাইজ পরে করি, চলে যাওয়ার পর করি সাধারণত। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে রিয়েলাইজেশনের যখন ব্যাপারটা আসছে, এখান থেকে একটা অনুতাপ আসছে। এইরকম ক্ষেত্রগুলো আমাদের পেশেন্টের সঙ্গে কথা বললে পেয়ে যাবে। পেশেন্ট খুব আন্তরিকভাবে কথা বলতে হবে, নাহলে আপনাকে দেবে না। আর আপনি যত তার কোর পয়েন্টের সিমটম বার করতে পারবেন তত আপনার প্রেসক্রিপশন সুবিধা হয়। কেন জানেন তো? খুব ছোট জায়গার মধ্যে আপনি প্রেসক্রিপশনটা করে দিতে পারবেন। সব ঠিক কোর পয়েন্টটা মেলাতে পারলে পরে মিলে যায়। মাথাটা মিলিয়ে দিলেই তো হয়ে গেল। যেমন ধরুন এই ছোটবেলার কথা বলছি, জানলা গলে স্কুল থেকে পালানো, হাডুডু খেলতে যাওয়া, ডাঙ্গুলি খেলতে যাওয়া, হ্যাঁ, গুলি খেলতে যাওয়া, এগুলো তো ছিল। আমি তো এককালে প্রচুর করেছি। তা আমরা কি করতাম, জানলা দিয়ে গলার আগে দেখতে ওই জানলায় মাথাটা গলে কিনা। মাথাটা গলে গেলে ও ঠিক আছে, বেরিয়ে যাবো। প্ল্যান আছে যে কোনটা দিয়ে ঢুকতে হবে, ব্যাস মাথাটা গলিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলাম। তাহলে এই যে ব্যাপারটা ছিল, এমনি এই সিমটমের ক্ষেত্রেও কোর পয়েন্ট মানে একটা পেশেন্টের যে মাথা, মাথা বলতে শুধু মাইন্ড সিমটম বলছি না, মাইন্ড সিমটম তো অবশ্যই হতে পারে, এই কোর পয়েন্ট আরো কিছু থাকতে পারে। তো সেই কোর পয়েন্ট যেটা আছে সেইটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি এই অল্প 2-3টে সিমটম নিয়ে তার কোর পয়েন্ট হয়ে গেল। ওই কোর পয়েন্ট থেকে দেখবেন 1টা 2টো কি 3টে মেডিসিন আসছে, এবার বাকিটা একটু চোখ বুলিয়ে এসে যাবে। এই কোর পয়েন্টটাকে চিনতে হবে যে এইটা, তার মানে কোর পয়েন্টের মাথাটা যদি ঠিক মতন আমি গলিয়ে দিতে পারেন, ব্যাস আপনার প্রেসক্রিপশন হয়ে যাবে। আর না ওইটা বাদ দিয়ে যত করতে যাবেন, কখনো লাগবে কখনো লাগবে না, কারণ অনেক সিমটম নিয়ে করেছেন, করে নিয়ে কিন্তু আপনি কিছু করতে পারলেন না। খেলার মধ্যে দেখেন না, অনেক প্লেয়ার আছে সুন্দর কাটিয়ে কুটিয়ে নিয়ে গেল, গিয়ে গোলটা করতে পারলো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ফলপ্রদ একটা কিছু করতে হবে আপনাকে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হলো, এবার একটু অন্য জায়গায় চলে গেছি আমরা। সেটা হচ্ছে কি যে নদীর স্রোতে প্রায় সময় চলে যায়, এ কথা বুঝেও সময়ের বহু অপব্যয় আমরা করেছি। এই যে সময়ের অপব্যয় করে যে মানসিক কষ্ট, এটা তাহলে কি হবে? আচ্ছা, আমি এবার একটু খুলে দেখি আবার ভিডিওটা আসে কিনা আমার। এনিওয়ান, কেউ বলবেন? বলুন, অনেকেই তো আছেন উপস্থিত। আসলে ক্লাস করার সময় আমাদের রেপার্টরিটা সঙ্গে রাখতে হবে। রাখতে হবে, তোমার স্যারের ভাষাটা তো একটু আগেকার ভাষা, তো আমার জুনিয়র ছেলেদের একটু অসুবিধা হতেই পারে, ওই জন্য আমি ভেঙে ভেঙে বোঝাবার চেষ্টা করছি। আমারও তো এই কাজ শিখেছি, আমাদের তো অসুবিধা হয়নি। এখন দেখছি না এটাকে একটু সহজ করা যেত, কিন্তু আমি তো স্যারের পাল্টাতে পারবো না।
কেউ বলতে পারবেন? স্যার কেউ যখন বলছেন না, আমি একটা অ্যাটেম্প নিচ্ছি। হ্যাঁ, নিন, তো কোনো অসুবিধা নেই। হবে কিনা যায় বসান না। অ্যাঙ্গুইশ মানে অ্যাঙ্গুইশ মানে তো হচ্ছে নিদারুণ একটা মনস্তাপ, হতাশার মধ্যে ডুবে যাওয়া, কৃতকর্মের জন্য আফসোস, অ্যাঙ্গুইশ হতে পারে কি? না না, অ্যাঙ্গুইশের মধ্যে একটা ইয়ে থাকে, মানে অপরাধ বোধ থাকে, আচ্ছা অপরাধ বোধ থাকে বা আচ্ছা ভয় থাকে, মারাত্মক ভয় থাকতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। মারাত্মক ভয় থাকতে পারে অ্যাঙ্গুইশের মধ্যে। আপনি অ্যাঙ্গুইশ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাংজাইটি। হ্যাঁ, এইটা মারাত্মক ভয় থাকতে পারে। এখানে হচ্ছে রিমোর্স কথাটা বলছি, অনুতাপ। অনুতাপ এখানে হবে না, অনুতাপের ক্ষেত্রে অপরাধমূলক কাজ থাকে। এখানে তো অপরাধমূলক কাজ কিছু নয়। আমরা তো অল্প বয়সে সময় কি নষ্ট আমরা করি নাই? আমি তো অনেক করেছি। বই জঙ্গলে লুকিয়ে দিয়ে ডাঙ্গুলি খেলতে চলে গেছি। একজন হাত তুলেছেন, বলুন এটা। জি স্যার, তো আমি একটু বলতে চাচ্ছি, হয় কিনা জানি না, সেটা হচ্ছে স্যার ডিলিউশন লস অফ টাইম কি নিতে পারি কি ডিলিউশন মানে কি? ফলস স্যার? বিলিফ। ডিলিউশনের সঙ্গে একটা বিলিফের ব্যাপার আছে, স্যার লস বোধ অফ শক্তির টাইম ব্যাপার। মানে মানসিক বিব্রত আর কি, যে সময়গুলো হারিয়ে গেছে বা হারিয়ে ফেলেছে। সে তো হারিয়ে অলরেডি বাস্তবে ফেলেছে, এটা তো বাস্তব। সেই জি কাজগুলো সে করেছে, তো সেটাকে এখন রোমন্থন করছি, ভাবছি। একটা সময় এসে যখন তার বুদ্ধিটা খুলেছে বা বিচার শক্তিটা কাজ করছে, তখন সেই কথাটা সে বলছে। জি স্যার। একজন কেউ বলুন, আমি একটু ক্লু দিচ্ছি। একটা সময়ের কথা তো সেখানে বলছে, তাহলে কোথায় খুঁজতে পারা যেতে পারে? অতীতে সে তো এইরকম কাজ করেছে। আমি তো নিজেই বললাম, আমি কম নয়। ওই জঙ্গলের মধ্যে বই ব্যাগ লুকিয়ে দিয়ে চলে গেছি, আমাদের হেডমাস্টার মশাই ওই ব্যাগ নিয়ে এসে কি করেছেন, বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এবার তার ফলটা বুঝতে পেরেছেন কি হয়েছিল আমার উপরে। হেডমাস্টার মশাই দেখেছিলেন কোনো দিক থেকে, হয়তো ক্লাসে যায়নি তো, ছোটবেলায় সব করেছি তো, স্বীকার করছেন তো, আফসোস নেই। বলতে পারবেন কেউ? পীযূষ কান্তি স্যার আছেন, অনেকেই তো আছেন। পীযূষ বলতেও পারে, এর আগে অনেক বলেছে। স্যার এটা মনে হচ্ছে মানে পিটি হারসেলফ এটা হতে পারে কি? কি? পিটিজ হারসেলফ। পিটিস? হ্যাঁ, পিটি কেন কথাটা আসবে কেন? পিটি কথাটা আসবে, যুক্তিটা কি? হচ্ছে তাহলে স্যার একটা সময় তো অপব্যবহার করেছে, সময়ের অপব্যবহার কথাটা স্যার তো বলছেন এখানে। এ কথা বুঝে সময়ের অপব্যবহার করেছি আমি। নদীর স্রোতে প্রায় সময় চলে যায়, এ কথা বুঝেও সময়ের বহু অপব্যয় করেছি। এই অপব্যয় করার ইংরেজিটা জানতে পারলেই হয়ে যেত। সময়ের অপব্যবহার, সময়ের ইংরেজি কি? টাইম। সময়ের হ্যাঁ, টাইম। টাইম। অপব্যয়ের ইংরেজি কি? ওটা জুড়ে দিলেই তো হয়ে গেল। আমি বই থেকে বলছি বলে আমার সোজা, আমি তো বই থেকে বলছি। ফ্রিটার্স অ্যাওয়ে, FRITTERS। ফ্রিটার্স মানে হচ্ছে অপব্যয় করা বা অপচয় করা। ফ্রিটার্স অ্যাওয়ে হিজ মাইন্ড, টাইম ফ্রিটার্স অ্যাওয়ে হিজ। এইবার হচ্ছে স্যার এরকম গল্প আমাদের বলতেন। এরপরটা চলে আসি, কটা বাজলো, এখন আছে। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তার মানসিক প্রতিক্রিয়াগুলি কি কি হতে পারে, কি কি হবে তা জানাও, স্যার বলছেন।
দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার মানে কি দ্রৌপদীর আর কি মানসিক প্রতিক্রিয়াগুলো কি হবে তা জানাও। একটা প্রতিক্রিয়া তো হবে না এখানে। তার বস্ত্রহরণ করা হচ্ছে, তাকে সোজা কথা কাপড় কেড়ে নেওয়া হচ্ছে, একটা মহিলার কাপড় কেড়ে নেওয়া হচ্ছে। সেটা হলে পরে তখন তার মনে কি কি প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়াগুলো একটু ভেবে বলতে হবে। এইটাকে বলে সিচুয়েশন। ডাক্তার হ্যানিম্যান তার ম্যাথমেটিক্যাল পিউরার প্রিফেসে একটা জায়গায় বলছেন, আপনি এক্সাক্ট ইংরেজিটা মনে নেই বলে বলতে পারছি না, বাংলাটা বলছি। বলছেন যে একটা সিমটম কোন সিচুয়েশনে ডেভেলপ করলো, দ্যাট ইজ দ্য ডিটারমিনেটিভ ফ্যাক্টর। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিটারমিনেটিভ। ওটা আপনাকে মেডিসিন প্রয়োগ করতে খুব সুবিধা করবে। ডিটারমিনেটিভ, ওখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন ঠিক এই রুব্রিকটা আসবে। এই সিচুয়েশনটাকে খুব গুরুত্ব ধরতে হবে। সিচুয়েশন থেকে কি আসবে? ইন্টেন্সিটিটা আসবে, স্পেসটা আসবে। ইন্টেন্সিটি স্পেস, আপনি সিমটম মেলালেন কিন্তু ইন্টেন্সিটি স্পেস মিললো না, হবে কাঁচকলা। ফেলিওর গুলো এমনি হয় না। ইন্টেন্সিটি মানে কি তীব্রতা। আপনি এখন বুঝতে পারলেন যে তার কোন সিচুয়েশন থেকে এটা হয়েছে, সেখান থেকে তার তীব্রতাটা বুঝতে পারবেন। এবং তার গতি, পেস, কি গতিতে ডেভেলপ করেছে, ধীরে ধীরে ডেভেলপ করেছে না হঠাৎ করে করেছে, এটা দেখতে হবে। আপনি যখন আর্সেনিক দিতে যাবেন, যখন আর্সেনিক আমি দেবেন ভাববেন, আর্সেনিকে কি হচ্ছে, হঠাৎ করে তার উৎপত্তি হলো, আর্সেনিক, অ্যাকোনাইট, এইগুলো আপনি দেখতে পাবেন। এই যে হঠাৎ করে যে ইয়ে হয় সিমটম, তখন ব্রায়োনিয়ার সঙ্গে মিলল বটে, কিন্তু এই যে তার ইয়েটা মানে তার যে পেস, গতিটা মিলল না। সিমটম মিলতে হবে না, গতিটা তো মিলতে হবে। এবং টনিক ড্রাগের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ড্রাগের কিন্তু গতি আছে। এই গতিটাকে না বুঝলে মহা মুশকিল হয়ে যাবে। আমি এর আগেও এই কথাগুলো বলেছি। ফলে আপনারা যখন একটা ওষুধ পড়বেন যখন, তখন কিন্তু এই জায়গাটা ভাবতে হবে আপনাদের। আচ্ছা, আমি যে এখন কথাগুলো বলছি কোনো গন্ডগোল হচ্ছে দেখবেন? না, ঠিক আছে স্যার। আচ্ছা, ওই নেটওয়ার্কেরই অসুবিধা থাকে। স্যার তাহলে ফিটাস কি হলো, যেটা বললেন এখান ওটা থেকে কত নম্বর পেজ? টাইমের স্যার টাইম লস্টের ব্যাপার যেটা বললেন ফিটাস, কত নম্বর পাতা ওটা? 88 স্যার। 88। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার মানসিক প্রতিক্রিয়াগুলো কি হবে তা জানাও। দ্রৌপদী বস্ত্রহরণ করা হচ্ছে, তো তার বস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে, তাকে উলঙ্গ করা হচ্ছে। এরকম একটা ক্ষেত্রে সে কি তার প্রতিক্রিয়া হবে, কি পাবে, প্রথমটা কি পাবে, একটা একটা করে আলোচনা করুন, তাই বুঝতে পারবেন। বলুন, অনেকে আছেন উপস্থিত, এটা তো করা উচিত। এটা তো অনেকেই আপনাদের জানেন, মহাভারতের গল্প তো জানেন আপনি। অনিন্দ, বলো কি হবে এখানে, কি হবে সিচুয়েশনটা ভাবুন। একটা মহিলাকে ওপেন, এখানে যদি ওপেন নয়, রাজসভায় করা, সেখানেও ওপেনই তো বলতে হবে, প্রচুর লোক আছে ওখানে। একজন বলুন, ভাবুন। আচ্ছা, মহিলার দরকার নেই, আপনি একজন পুরুষ মানুষ, তো আপনাকে রাস্তায় গুন্ডা বদমাশেরা ধরে উলঙ্গ করলো, আপনার কি অনুভূতি হবে সেটাই বলুন। আতঙ্ক, অপমান, এগুলো তো হবে। হ্যাঁ, আতঙ্ক, অপমান, আর কি হবে? তার সঙ্গে রাগও হবে। হ্যাঁ, রাগ, দুঃখ, এগুলো তো হবেই। রাগ দুঃখগুলো তো পরে আসবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসবে, ওগুলো রিফ্লেক্স। স্যার, এটা আমার কাছে মনে হয় যে অনার উন্ডেড। হ্যাঁ, অনার উন্ডেডে তো হবে, তো অনার উন্ডেড হবে না তা তো নয়, কিন্তু কথা হচ্ছে যে অনার উন্ডেড তো একটা বটেই, কিন্তু ওইটার থেকে বড় কথা কি ইয়ে আসবে। কাউকে যেরকম উলঙ্গ করা হয় ওপেন জায়গায়, তার প্রথমে কি আসবে, তার
যখন তাকে করা হচ্ছে তখন প্রথম প্রথম প্রতিক্রিয়াটা কি আসবে স্যার? এই প্রতিক্রিয়া আসারও একটা ব্যাপার আছে এখানে। আর প্রথমে অপমান বোধ হবে নিজের মধ্যে। অপমান প্রথমে আসবে না বাবা, অপমানটা আসবে তোমার আগে তাকে ওই এই এর কাপড় খুলতে হবে, এবার বস্ত্র তারপর করতে হবে। লজ্জা। তার প্রথমে এটা লজ্জা যখন আসবে। বলবে, লজ্জা তো একটা আছেই, লজ্জা তো কাপড় খুললে, কাপড় খোলার আগে তো নয়। স্যার এইখানে একটা বিষয় কিন্তু, বিষয়টা প্রথমে তো ফ্রেটেন, একটা ভয় বা আতঙ্ক তার মধ্যে তো কাজ করবেই প্রথমে, ইয়েস যেটা ইয়েস, ফার্স্ট। ফিয়ার ফিয়ার হ্যাঁ, ফিয়ার এখানে ফেয়ার আসবে, ফেয়ার এটা ফিয়ার ফ্রাইটেন্ড, এই আসবে। জিনিসটা তো ফার্স্টে আসবে, তারপরে না স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিক্রিয়াগুলো, ফলাফলগুলো দেখা দিবে একের পর এক। এটা তো ফিয়ার হলো, তারপরে কি ওরা সবাই তো নিজের লোক। গুন্ডাগিরা করলে এক জিনিস, নিজের লোক করলে কি মনে হবে? নিজের লোকেরা তারপর থেকে বিচারটা ঠিক করেছিল? অনেক মুরব্বী তো চুপ না, করে বসেছিল। বেইমান না না, বেইমান মনে হয়, অবশ্যই। বেইমান হ্যাঁ, বেইমান মনে হবে, কি হবে? বেইমান। স্যার বেইমানের কথা বলছে, এখন বেইমান না, ব্যাপারটা হচ্ছে যে যারা সভাসদ ছিল তারা তো নিজস্ব লোক, বাইরের লোক না। দ্যাট মিনস এখানে তার নিজের কাছে একটা আত্মগ্লানি, ঘৃণা চলে আসবে আলটিমেটলি এই জায়গাটার মধ্যে দিয়ে। এটা তার কি কি অনুভূতি হবে, যেখানে তার বিশ্বের মতো পিতামহ আছে, বড় বড় সব এরা আছেন, সেইখানে তাদের অনুভূতিটা কেমন হবে? মুরব্বীজন তো ওখানে অনেকেই ছিলেন, সিনিয়র। মানে অনুভূতিটা কি স্যার সভাসদদের চাচ্ছিলেন না দ্রৌপদীর চাচ্ছেন, সেটা বলেন। দ্রৌপদী 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 দ্রৌপদীর মধ্যে তো সেটা তো তাদের প্রতি ঘৃণা, উষ্মা, এই জিনিসগুলো একের পর এক জেগে উঠবে, একটা বিস্ময়, বিস্ময় হবে, বিস্ময় হতে পারে। অসহায় অথবা সে ঘৃণাটা তো হতবাক হয়ে যাবে। এটা একে একে বললে পরে চলে আসবে। যায়। তার অসহায়তা, অসহায় তো সে ইন্ডিগনেশন। হবেই, একজন নারী তো সে। এই যে যারা তাকে এটা করলো, তারা ঠিক কি করেছে? তার জাজমেন্টটা ঠিক করেছিল কি? না না, এটা জাজমেন্ট ঠিক হয় নাই। এখন ব্যাপার হচ্ছে যে তারা তো ন্যায়ের ধারক বা এটা তো মানে বলা যাবে না। আর বিষয়টা হচ্ছে কি সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হচ্ছে যে এটা একটা ধর্মগ্রন্থের ওয়ান অফ দ্য পার্ট। তো সেই জায়গাটায় আপনি এটাতে তো অন্যায় আচরণ হিসাবেও নিতে পারতেছেন না স্যার। এরকম হতাশা, হতাশা হবে। হতাশা তো পরে আসবে রে বাবা, কাজটা হয়ে গেলে ওই এইগুলো গন্ডগোলটা করার পর তো হতাশা আসবে। তো এই এগুলো পরের ডিসিশনটাই তো, বিষয়। মানে ডিসিশনটাই তো ওনার দিক থেকে, দ্রৌপদীর দিক থেকে ডিসিশনটাই তো গ্রহণযোগ্য না। সবচেয়ে বড় কথা যে এটা একটা অগ্রহণযোগ্য ডিসিশন। ওর প্রতি কি জাস্টিস হয়েছিল? না, অবশ্যই না, অবশ্যই না। মানে এটা তাই তার ইনজাস্টিস দৃষ্টিকোণ হয়েছে, থেকে অবশ্যই না। ইনজাস্টিস হয়েছে। ইনজাস্ট জি, এই ইনজাস্টিসটাকে আমাদের ইয়েতে রুব্রিকে কি বলে? ইমোশন অফ ইনজাস্টিস বলে কি হবে? ইন্ডিগনেশন, অবিচার বোধ। এখানে ইন্ডিগনেশনও হবে, অপমান বোধ হবে না? অপমান বোধ তো হবে। ডেফিনেটলি স্যার, অনার উন্ডেড হবে, ইন্ডিগ্রেশন হবে। তারপরে এই যে যে ফেট এন্ড, আগে সবার আগে ফার্স্ট স্টেপটা হচ্ছে ফেট এন্ড ফেয়ার। এখানে ফিয়ার হিসেবেই ধরছি আমি, অত ইয়ে করতে যাচ্ছি না। তাহলে এই যে আপনি জিনিসগুলো ভাবুন, আর একটা স্যার
আমি ঠিক হটি মানে আলাদা, হটি বলা হয় হটি মানে না স্যার, ইগোইটিজম মানে অহংবোধ। অহংবোধ, হটি মানে যেটা হচ্ছে স্যার কি উদ্ধত্ত, এটা ওই ইগোরই একটা উদ্ধত, প্রকাশ। ঠিক, এটা একঘেয়ে outcome। টাইপের। আরটা কি ছিল সে, আর কি হতে পারে তার মধ্যে, আর কি জিনিস ছিল? স্যার দুর্বিনীত। তার তো শোনেন, তার তো একটা সূর্য বীর্যের একটা রেজাল্ট তো আমরা দেখি যে তার মধ্যে সেই জিনিসটা ছিল দুর্যোধনের। দুর্যোধন যে শুধু যে তার অহংকারের পিছনে তার কিন্তু বেশ অনেক কারণ আছে স্যার, ওইটা ছিল কিন্তু তার সেই জায়গাটা ছিল। অহংকার তো ছিলই তার, ইগোটিজম হলো, এবং ঔদ্ধত্য। পাওয়ার লাভটাও ধরতে হবে তো, হ্যাঁ পাওয়ার লাভ অফ এটাও ধরতে পারি তো। হ্যাঁ ওটাও, হ্যাঁ ওটা তুই এটা স্যার দেননি, কিন্তু পাওয়ার লাভ একটা আছে আমার। লাভ অফ পাওয়ার না পাওয়ার লাভ অফ কি আছে দেখ তো আমার কাছে, দাঁড়া আমি পাওয়ার লাভ অফ, পাওয়ার লাভ। এটা জুড়ে দিই রে, এটা জোড়া যাবে। থ্যাংক ইউ। আজকে অনেক ভালো ভালো জিনিস হচ্ছে রে, এক একজন এক একটা জুড়ছে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস হবে কি, দুর্যোধন কি করেছিল? পাণ্ডবকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল না যতগৃহে? ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে তাতে তো পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। দুটো তো হয়ে গেল, আরেকটা হবে, ইগোটিজম হবে, হটিও হবে। আরেকটা কি হবে? স্যার ম্যালিসিয়াস। এইখানে কি রেশনেস হতে পারে স্যার? রেশনেস যেটা হঠকারিতা 71-এ যেটা আছে। না হটকারিতা তো করে নেই, ওর ইগোটা কোথায় যে আমার ইয়ে দ্রোণাচার্য কৃপাচার্য আছে, ইয়ে আছে কর্ণ আছে, ইয়ে আছে, ফলে সেখান থেকে সে কোনোদিন হারবে এটা তো ভাবে নেই, কারণ ওরা তো 5 জন, ওরা 100 ভাই। বোঝা গেছে সে ব্যাপারটা? ওভার কনফিডেন্ট স্যার, ওভার কনফিডেন্ট ছিল তার জায়গায়। ষড়যন্ত্রকারী, ওটা তো ইগো, হঠকারী নয়, ষড়যন্ত্রকারী, সাইকোটিক তো। ষড়যন্ত্রকারী, হটকারী নয় এখানে। ওর খুব কনফিডেন্স ইয়েটা ছিল, মানে অহংকার থেকেই কনফিডেন্স এসছে। কনফিডেন্স ছিল, একেবারে ফুল কনফিডেন্স ছিল ইয়ার। ওটা অহংকারের উপর ভিত্তি করে, লজিকের উপরে নয়। ম্যালিসিয়াস, প্রতিশোধ পরায়ণতা, এই তিনটে হবে, একটা যে ইগোটিজম, হটি এন্ড ম্যালিসিয়াস। আর পাওয়ার লাভ অফ, পাওয়ার লাভ অফ মনে লাইকোপোডিয়াম আছে মনে না রে পার্থ? হ্যাঁ হ্যাঁ, একটাই আছে লাইকোপোডিয়াম, কিন্তু একটাই আছে লাইকোপোডিয়াম। হ্যাঁ লাইকোপোডিয়াম, আমার বইটা আমার বিছানায় আছে তো আমি দেখা হয়। আজকে আপাতত এইটুকু করে শেষ করলাম। এবার এটার মধ্যে কারো যদি কোনো অসুবিধা থাকে প্রশ্ন অবশ্যই করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করুন, আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা জানালে ভালো হয়, না হলে আমরা আলোচনা শেষ করবো এখানে। না মেসেজ নেই। আচ্ছা, তাহলে স্যার আমরা আলোচনা এখানে শেষ করবো, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা বেশি রাত করতে চাইছি না, 11টার পরে আমরা কিছু হোক চাইছি না। হ্যাঁ, স্বপন যেটা মেসেজ করে দিয়েছিল দীপেন তো বলার কথা, ওটা বলে নাই তো। হ্যাঁ ওটা আমি খেয়াল করিনি তো। কিন্তু স্যার আমি তো মেসেজ পাইনি স্যার, এখনো তো মেসেজ দেখতে পেলাম না স্যার। ওরা হোয়াটসঅ্যাপে পড়েছি কিনা দেখো তো। নেই স্যার, না না হোয়াটসঅ্যাপে পাইনি স্যার। হয়তো স্বপনপুরে স্যারের নেটওয়ার্কের খুব অসুবিধা, হয়তো ঢুকতেই পারেননি স্যার। হ্যাঁ আমি তো বললাম তো যে ওইটা শুনি, কারণ স্টুয়ার্ট ক্লোজের কথা তো। স্বপন নেই না বেরিয়ে গেছে? ও বেরিয়ে গেছে? স্বপনপুরে স্যার নেই। স্বপন নেই তো। ও তাহলে তো আর স্বপন বেরিয়ে গেছে। স্বপন তো রাস্তায় গিয়ে চেষ্টা করেছিল, কিন্তু এত নেটওয়ার্কের অবস্থা।
আমাদের হয়েছে কি এই বর্ডার লাইনে হয়ে সমস্যা হয়েছে, নেটের বড় সমস্যা, এটা মিটছেও না। ওটা 4G তো, আমি ওই যে জানলার কাছে বসে আছি, জানলার কাছে এমনি বসেছি, এই কারণে বসেছি। আর তুই তো ঠিক আছে। একদম ভালো জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি জানিয়ে। আচ্ছা, সকলকে শুভরাত্রি জানাই। এটা বদলে ফেলতে হবে বাসাটা। হ্যাপি দিওয়ালি করলি না? হ্যাপি দিওয়ালি। আমাদের সুবিধা আছে বাসাটা বদলাতে হবে। হ্যাপি এখনো দিওয়ালি দীপাবলি। হয়নি।